হ্যালো বন্ধুরা। তো বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যে মার্কেট কিন্তু পড়ছে। আমরা যদি নিফটির দিকে স্পেশালি তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে নিফটি এখানে 26,280 মতো টাচ করেছিল। সেই 26,280 মতো টাচ করে তারপরে কিন্তু লাগাতার মার্কেট পড়ছে এবং শুক্রবার আমরা যদি দেখি এটা প্রায় 25,000-এরও নিচে নেমে চলে গেছিলো, যদিও শেষমেশ এটা সামলে নিয়ে 25,000-এর ওপরে ক্লোজিং দেয়, 25,014 মতো। তো এরকম অবস্থায় আমাদের মাথায় প্রশ্ন আসে যে মার্কেট কি আরও পড়বে নাকি মার্কেট কিছুটা বাউন্স ব্যাকও করতে পারে। তো আমরা জানি যে মার্কেট পড়ার কারণ হিসেবে আমরা কিছু কারণ দেখেছি, এখানে বেশ কয়েকখানা কারণের কথা বলবো। তো তার মধ্যে একটা অন্যতম আমরা জানি যে যুদ্ধ। তো সেই যুদ্ধের পরিস্থিতিতে এ ধরনের মার্কেট ফল হলে কোথায় গিয়ে থামবে বা বাউন্স ব্যাক করতে পারে কি না, বা মার্কেট প্রেডিক্ট করার জন্য আমরা কোন ধরনের ইন্ডিকেটরের দিকে নজর রাখতে পারি, সেইগুলি নিয়েই কিন্তু পুরো এই ভিডিও আজকের। তো ভিডিওটি শুরু করার আগে 1 মিনিট আমি জাস্ট বলে নিতে চাই, আমি একটা মহালয়ার দিন স্পেশাল স্টক অ্যানালাইসিসের ভিডিও দিয়েছিলাম মহালয়া স্পেশাল হিসেবে। তো এখানে এই ভিডিওতে আমি একটাই স্টককে আলোচনা করি। শুধু মহালয়া স্পেশাল নয়, এরকম আরও স্পেশাল স্টক অ্যানালাইসিস আসতে চলেছে, যেটা হয়তো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী এই 5 দিনে আরও 5খানা এরকম স্টক স্পেসিফিক অ্যানালাইসিস কিন্তু আসতে চলেছে। তো সেই ধরনের ভিডিওর সহজে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। এখানে যে স্টকটার কথা আমি বলেছি সেটা এরকম মার্কেটের খুবই খারাপ পরিস্থিতিও কিন্তু দুদিনই 5% করে আপার সার্কিট লাগিয়ে সেটা কিন্তু 10% রিটার্ন অলরেডি দিচ্ছে, এরকম নেগেটিভ মানে মার্কেটের বেহাল সিচুয়েশানে। ঠিক আছে, তো ফিরে যাচ্ছি ভিডিওতে। এখানে আমি বলতে চাই যেটা যে নিফটি 50 যে জায়গায় এসে দাঁড়িয়েছে 25,000, সেটা একটা ভালো অবশ্যই সাপোর্ট, একটা সাইকোলজিক্যাল সাপোর্ট। কিন্তু আমাদের মার্কেট যদি আমরা বুঝতে চাই যে কোন দিকে যাবে, তাহলে কিন্তু আমাদেরকে প্রথমেই যেটা বুঝে নিতে হবে যে কারণ কী। তো এর কারণ হিসেবে যেটা আমরা সকলেই জানি যে কারণটা, সেটা হচ্ছে ইসরায়েল ইরান কনফ্লিক্ট। ওকে, তো এই ইসরায়েল ইরান কনফ্লিক্ট যেটা, সেটা কতদিন পর্যন্ত চলতে পারবে বা কী, তার উপরেই কিন্তু নির্ভর করছে মার্কেট কোন দিকে যাবে। তো এটা হলো একটা প্রথম কারণ, যেটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু মার্কেটে যেটা দেখলাম যে আরও কয়েকটি কারণকে এর সঙ্গে যুক্ত করা হচ্ছে। যেমন আমি যদি দ্বিতীয় কারণ হিসেবে দেখাতে চাই, এটা আমি নয়, মার্কেটই এটা অ্যাকসেপ্ট করছে যে চায়না তাদেরকে সহজ যদি বাংলা ভাষায় বলি, নিজেদের ঢেলে সাজানো শুরু করছে এবং গ্রোথের দিকে ফোকাস করছে। তো সে কারণে যেটা একটা লজিক মার্কেটে এসেছে, সেটা হচ্ছে সেই জন্য মানে চায়নাতে অনেক মানি ইনফ্লো হচ্ছে এবং সেটার জন্য ইন্ডিয়া থেকে টাকা কিন্তু বেরিয়ে যাচ্ছে। এটাকে আমি 100% সাপোর্ট করি না, যদিও হয়তো কিছুটা সাপোর্ট করি। 100% সাপোর্ট করি না এই কারণে, তার কারণ মোটামুটি ইমার্জিং মার্কেট যেটা আমাদের ইন্ডিয়া আছে, সেখানে জাপানও আছে, সেখানে কোরিয়াও আছে। তো সেখানে চাইনিজরাই স্পেশালি টাকা ইন্ডিয়া থেকে কেন অ্যাট্রাক্ট করছে সেটা আমার ঠিক মাথায় ঠিক ঢুকছে না। তার কারণ আমি যদি একটু কোরিয়ার মার্কেটের দিকে তাকাই, যেমন কসপি কিন্তু 4 অক্টোবর পজিটিভ ছিল, এবং শুধু কসপি নয়, যেটা কোরিয়ার, আমি যদি নিকি দেখি যেটা জাপান, সেটাও কিন্তু 4 অক্টোবর আপনারা ডেটটা দেখতে পাচ্ছেন, সেটাও কিন্তু পজিটিভ ছিল। তো এগুলোও কিন্তু ইমার্জিং মার্কেটের অংশ। এখন আমরা যদি বলি ইমার্জিং মার্কেটে যদি মানে ইউএস থেকে যে টাকাটা আসছে, যেটা ইন্টারেস্ট রেট ওখানে কম হয়ে যাওয়ার জন্য, সেটা কেবলমাত্র চায়নাতে যাচ্ছে, বাকি জায়গাতে না গিয়ে, সেটা ভুল। কারণ আমরা দেখতে পাচ্ছি যে নিকি বা কসপি কিন্তু লাস্ট দিন খুব একটা মানে পড়েইনি, ডাউন নয়, বরং পজিটিভলি ক্লোজ হয়েছে। সেখানে ইন্ডিয়ান মার্কেট যদি আমরা নিফটি দেখি, তাহলে লাস্ট দিন যদি ওয়ান ডে দেখি, সেটা প্রায় 1% মতো পড়েছে এবং 5 দিনে মোটামুটি প্রায় 5% মতো পড়ে গিয়েছে। যেটা এক মাসে এতটা পজিটিভ ছিল, সেটা কিন্তু প্রায় নিউট্রাল হতে চলছে। ঠিক আছে, তো সেই জন্যে যদি ইমার্জিং মার্কেট থেকে টাকা চায়নাতে ঢুকতেই হতো, তাহলে হয়তো এগুলোতেও কিছুটা প্রেসার আসতো, মানে নিকি আর কসপিতে। আরেকটা থার্ড কারণ যেটাকে এই মার্কেট ফলের পেছনে কারণ হিসেবে দেখা হচ্ছে, সেটা হচ্ছে হরিয়ানার ইলেকশান। তো হরিয়ানার ইলেকশান যেটা এই কমপ্লিট হলো, সেটা রেজাল্ট বোধহয় 8 তারিখের মতো বেরোতে চলেছে। তো সেখানে হয়তো রেজাল্ট কিছু নেগেটিভ কিছু আসতে চলেছে, সেটাকেও কিন্তু মার্কেট ফলের সঙ্গে কানেক্ট করে দেওয়া হচ্ছে যে হ্যাঁ, মার্কেট ফলের পেছনে এটাও দায়ী। তো মোটামুটি এই 3টে কারণ যেটা আমি বললাম, সেটা হচ্ছে চায়নাতে টাকা ইনফ্লো হওয়া বাইরের থেকে, এবং যেটা হরিয়ানার রেজাল্ট, আরেকটা যেটা মেন, সেটা হচ্ছে ইরান ইসরায়েল কনফ্লিক্ট। তো এইগুলোর মোটামুটি সব মিলিয়ে একটা কারণ হিসেবে দেখা হচ্ছে। এখন আমি হরিয়ানার যে রেজাল্ট, সেটাকে খুব একটা কানেক্ট করতে চাই না, কারণ হরিয়ানার রেজাল্ট যাই আসুক, সেখানে গভর্নমেন্টের উপরে বা গভর্নমেন্টের স্টেবিলিটির উপরে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের স্টেবিলিটির উপরে কোনো প্রভাব আসছে বলে আমি তো দূর পর্যন্ত কোনো দেখতে পাচ্ছি না।
আর যেটা চায়নাতে ইনফ্লো হচ্ছে, হ্যাঁ, যদি আমি সাংহাই আপনাকে দেখাই ফর এক্সাম্পল, এটা এটা একদিন মানে লাস্ট দিন ছিল এটা 8%। এটা কোনো স্টকের কথা হচ্ছে না, কিন্তু এটা তাদের ইন্ডেক্স, এটা এই যে দেখতে পাচ্ছেন সাংহাই কম্পোজিট, তাদের ইন্ডেক্সের কথা হচ্ছে চায়নার। সেই ইন্ডেক্স কিন্তু একদিনে 8%, এবং যদি আমরা 5 দিন দেখি তাহলে কিন্তু 5 দিনে 20%-এরও বেশি দৌড়েছে, একেবারে রকেট দৌড়েছে। তো সেজন্যে চায়নাতে যে মানি ইনফ্লো হচ্ছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে তার মানে এই নয় যে ইন্ডিয়া তার প্রাপ্য অংশ পাবে না, বা ইন্ডিয়া কোনোভাবে কোনো অ্যাঙ্গেল থেকে কিছু খারাপ করছে, ঠিক আছে। তো সে কারণে আমি এই সেকেন্ড যেটা কারণ হিসেবে দেখিয়েছিলাম যে চায়না, সেটাকে একটু সাইডে রাখতে চাই। তো পড়ে থাকলো যেটা মেন কারণ, সেটা হচ্ছে ইরান ইসরায়েল কনফ্লিক্ট। এবার আপনি যদি ইরান ইসরায়েল কনফ্লিক্টে মানে নিয়ে কোনো প্রেডিকশান করতে চান যে কোন দিকে যুদ্ধ বাঁকতে পারে, সেখানে কিন্তু আপনি যদি ফর এক্সাম্পল ইরান ইসরায়েল ওয়ার দিয়ে দিলেন এবং সেখানে সার্চ করলে এরকম নিউজে করলে এরকম অনেক নিউজ পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে এই নিউজগুলো আমরা বা আপনি আমি যদি অ্যানালাইজ করতে বসি, সেখানে অ্যানালিসিস করে যাই বের করি, সেটা কিন্তু এরকম একটা ইন্টারন্যাশনাল যুদ্ধ প্রেডিক্ট করার জন্য কোনোভাবেই মানে সঠিক কোনো রেজাল্ট দেবে না বলে আমি মনে করি। ঠিক আছে, যদি কোনো সে ধরনের কোনো সমঝোতা আসে দুই দেশের মধ্যে, তখন কিন্তু বুঝতে পারবো, সেটা আমাদের বোধগম্য হবে যে হ্যাঁ মার্কেট এবার পজিটিভ হতে চলেছে, তার কারণ হচ্ছে দুজনের মধ্যে একটা সমঝোতা। কিন্তু এখনও পর্যন্ত সমঝোতার কোনো টোন আমি কিন্তু নিউজে দেখতে পাইনি। আর সমঝোতার টোন যদি যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের অ্যানালাইসিস করার কিন্তু মানে আমাদের রেঞ্জের বাইরে সব কিছু। তো সেজন্য আমরা কি চাই, আমরা তাও মার্কেট প্রেডিক্ট করতে চাই, আর সেজন্য দরকার আমাদের হাতে কোনো ইন্ডিকেটার। তো এরকম কি ইন্ডিকেটার থাকতে পারে যেটা কেবলমাত্র আমরা যেটাতে দেখতে চাই, যেটা দেখে আমরা মার্কেট প্রেডিক্ট করতে চাই যে যুদ্ধ কোন দিকে এগোচ্ছে এবং মার্কেট কোন দিকে এগোবে। তো আমার যেটা সবথেকে বিশ্বস্ত এবং আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি মোটামুটি দেখেছি, সেটা হচ্ছে ব্রেন্ট ক্রুড। আমরা যদি একটু রিলোড করে নিই, রিলোড করে কিছু হবে না কারণ 4 অক্টোবর লাস্ট। তো এখানে ব্রেন্ট ক্রুডের বা ব্রেন্ট ক্রুড মানে যেটাকে আমরা ক্রুড অয়েল বলি, অপরিশোধিত তেল বলি, সেটার যে প্রাইস, সেই প্রাইস কিন্তু মোটামুটি মার্কেটের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, বিশেষ করে ইন্ডিয়ার মতো মার্কেট যেখানে আমরা মানে হিউজ অয়েল ইম্পোর্টার। তো সেখানে ইন্ডিয়ান মার্কেট কীভাবে প্রভাবিত হতে পারে, স্পেশালি এই মিডল ইস্টে যখন যুদ্ধ হয়, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই এই ক্রুড অয়েলের প্রাইস থেকে বোঝা যায়। এখন ক্রুড অয়েলের প্রাইস যদি আমরা লাস্ট দিন দেখি 4 অক্টোবর, তাহলে কিন্তু এটা 77 থেকে একেবারে 79 ছাড়িয়েও চলে গেছিলো, যেটা নেমে এসে হয়তো 78-এ এসে স্টেবল হয়েছে। এবং যদি আমরা লাস্ট 5 দিন দেখি, প্রায় 8.5%-এরও বেশি কিন্তু দৌড়েছে ক্রুড অয়েল। সেটা কিন্তু ক্লিয়ার ইন্ডিকেশন দিচ্ছে যে মার্কেট নেগেটিভ যাবে, বিশেষ করে এই ধরনের মিডল ইস্টের যুদ্ধকালীন পরিস্থিতিতে। আমরা যদি 1 মাস দেখি, সেখানে হয়তো 1 মাসে দেখতে পাচ্ছি ক্রুড বেড়ে গিয়েছে প্রায় 10.5% মতো। তো যেটা আমাদের জন্য নেগেটিভ, কারণ আমরা তেল কিনি। তো এবার এটা থেকে কিভাবে আমরা বুঝবো যে মার্কেটে কী হতে চলেছে বা যুদ্ধ কোন দিকে যাচ্ছে। দেখুন, আপনারা বা আমি যুদ্ধ পরিস্থিতি বোঝা মুশকিল, সেই জন্য শুধুমাত্র বলছি যে ব্রেন্ট ক্রুডের দিকে তাকিয়ে থাকুন। ব্রেন্ট ক্রুডের দিকে যদি নজর রাখেন তাহলে বুঝতে পারবেন, যদি দেখেন যে ব্রেন্ট ক্রুড একটু কিছুটা হলেও স্টেবল হচ্ছে বা এই 78 থেকে নিচে নেমে 70-72-এর দিকে আসতে শুরু করেছে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমরা হয়তো বিপদ সীমার বাইরে বা বিপদের বাইরে। তো এখানে যেটা মেনলি বলার যে ব্রেন্ট ক্রুডের প্রাইস, এটা যুদ্ধকালীন পরিস্থিতিতে খুবই কাজে আসে। সেজন্যে মার্কেট ফিট করার জন্য আমার মনে হয় এই মুহূর্তে ব্রেন্ট ক্রুড যদি নিচে নেমে আসে, সেটাই আমরা চাইব। আর বাকি যদি আমরা ওয়ার্ল্ড মার্কেটে দেখতে চাই, ফর এক্সাম্পল সবথেকে যে মার্কেট শেষে ক্লোজ হয় সেটা হচ্ছে আমেরিকার মার্কেট। তো আমেরিকার মার্কেটে যদি আমরা একটু তাকাই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এটা হচ্ছে 4 অক্টোবর। আর মানে ওয়ার্ল্ডে যত মার্কেট, এদের যেহেতু সবথেকে শেষের টাইম, তো এটা কিন্তু শেষে গিয়ে ক্লোজ হয়। তো একদম মানে শেষে গিয়ে যেটা ক্লোজ হয়েছে, আমি যদি ডাউ জোন্স দেখি তাহলে সেটা কিন্তু 0.81% আপে ক্লোজ হয়েছে, ঠিক আছে। তো যেখানে কোনোভাবেই কোনো ওয়ার বা যুদ্ধের কোনো প্রভাব পড়েনি বলে মনে হচ্ছে। আর যদি যুদ্ধ হয় এবং ক্রুড অয়েলের প্রাইস যদি বাড়ে, সেটা কিন্তু ইউএসের জন্যও খারাপ, কারণ তারাও অয়েল ইম্পোর্ট করে। তো তাদের মার্কেটে কিন্তু কোনো প্রভাব পড়ছে না, যেখানে আমাদের মার্কেটে একটা হিউজ প্রভাব পড়েছে, সেটা আমরা দেখেছি ওয়ান ডে লাস্ট। আর যদি ন্যাসডেকের জায়গায় আমরা মানে যদি ডাউ জোন্স এবং ন্যাসডেকও দেখি, তাহলে কিন্তু আরও মজাদার। ন্যাসডেক হয়েছে 1.22% আপ, 4 অক্টোবরেরই আমি বলছি, অন্য কোনো নয়। সুতরাং
স্টক মার্কেটে এখানে যদি আমরা ন্যাসড্যাক এবং ডাও জোন্স দেখি তাহলে কিন্তু আমাদের বোঝার কোনো উপায় নেই যে এরকম কোনো একটা যুদ্ধ চলছে বা ব্রেন্ট ক্রুডের প্রাইস কিন্তু হাই, যেটা $78 পার ব্যারেল হয়ে গেছে। এখানে আমরা একটু আগেই দেখালাম ব্রেন্ট হয়ে গেছে $78 পার ব্যারেল, ঠিক আছে। তো সে কারণে আমার মনে হয় মার্কেটে হয়তো একটা চান্স আছে যে ব্রেন্ট নিচে নামবে এবং মার্কেট হয়তো কিছুটা হলেও ওপরে যেতে পারে। আরেকটা যেটা টেকনিক্যাল অ্যানালাইসিস করতে চাই সেটা হচ্ছে নিফটি। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় যেটা হাই বানিয়ে এই সাপোর্টের নিচে এসে এই জায়গায় কিন্তু সাপোর্ট ব্রেক করেছে। এগুলো সাপোর্ট এবং এটা হচ্ছে 200 ডেজ ইএমএ। এর নিচে এসে এই জায়গাতে ব্রেক করেছে এবং তারপরে কিন্তু 200 ডেজ ইএমএ আর কোনোভাবেই টাচ হয়নি এবং এখানেও সাপোর্টের নিচেই, এখানেও সাপোর্টের নিচেই এবং এখানেও শুক্রবার যেটা হয়েছে সেটা হচ্ছে এই সাপোর্টের ওপরে গিয়ে কিছুটা স্থায়ী হলেও, মানে আমি এখানে নিজেও ভেবেছিলাম যে হয়তো এই সাপোর্টের উপরে থেকে যাবে এবং মার্কেট সেখান থেকে একটা বাউন্স ব্যাক করতে পারে, কিন্তু দিনের শেষে দেখা গেল কি যে সেখান থেকেও কিন্তু পড়ে একেবারে এখানে এসে 25,000-এর কাছাকাছি এসে ক্লোজ হয়। এবং যদি আমি পার্টিকুলারলি একদিনের চার্টে যাই, জাস্ট শুক্রবারের, আমরা দেখতে পাচ্ছি কী ধরনের হাই ভোলাটিলিটি ছিল। তো মার্কেট প্রথমে নেগেটিভে তো ছিলই, তারপরে হায়ার লো বানিয়েছে, দেখুন প্রথমে গিয়েছে, তারপরে এটা হচ্ছে হায়ার লো, আবার এখানে দেখিয়েছে হায়ার লো, তারপরে এতটা যাওয়ার সময় অনেকেই কিন্তু মার্কেটে হয়তো পজিটিভ হয়ে গেছিলো, তার কারণ এই জায়গাতে মোটামুটি সাপোর্টের ওপরে গেছিলো, যদিও 200 ডেজ ইএমের ওপরে যায়নি, কিন্তু সেখান থেকে যে ধরনের সেলিং প্রেসার এসেছে, তারপরে যেখানে যেভাবে এখানে স্টেবল হয়েছে আর ঘুরে দাঁড়াতে পারেনি, সেখানে কিন্তু একটা নেগেটিভ সাইন থেকে যাচ্ছে। সুতরাং আমরা যদি নিফটির টেকনিক্যাল দেখি তাহলে কিন্তু ক্লিয়ারলি নিফটির টেকনিক্যাল নেগেটিভ, কিন্তু আমি মোটামুটি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে যখন এই হাই ভোলাটিলিটি আসে, যেটা শুক্রবারের মার্কেটে কিন্তু ছিল, সে ধরনের হাই ভোলাটিলিটির পরে কিন্তু মার্কেট রিভার্স হয়ে যায়। মানে যদি মার্কেট নিচে যাচ্ছে তাহলে ওপর দিকে আসার চেষ্টা করে, আবার যদি মার্কেট ওপরে যেতে যেতে হাই ভোলাটিলিটি দেখায় তাহলে কিন্তু আবার সেখান থেকে নিচে আসতে পারে। আর বাকি যে ইন্ডেক্সগুলো যদি আমরা দেখি, আইটিবি ছিল পজিটিভ, ফার্মা ছিল পজিটিভ, পিএসইউ ব্যাংক ছিল পজিটিভ, গোল্ড ছিল পজিটিভ। যুদ্ধকালীন পরিস্থিতিতে গোল্ড পজিটিভ থাকবে, সেটা স্বাভাবিক, কিন্তু এই তিনটে কিন্তু পজিটিভ দিয়েছে। সুতরাং কোথাও না কোথাও একটা হিন্ট আসছে মার্কেট ঘুরে দাঁড়ানোর। আর যেটা আমরা ডাও এবং ন্যাসড্যাকে দেখলাম, যেটা শুক্রবারের ক্লোজিং ওদের, সেখানে কিন্তু নেগেটিভ কোনো ছাপ নেই। এবার যেটা বারবার বলছি সেটা হচ্ছে এটা কেবলমাত্র আমার অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসের রেসপেক্টে আপনি কেবলমাত্র মানে জাস্ট অ্যানালাইসিস শুনলেন এবং সেখানে কিছু থটস আনতে পারেন আপনার মাথায়, কিন্তু এই অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে কোন ট্রেড নিতে যাবেন না, এটাই হচ্ছে মেন বলার। আর আমার অ্যানালিসিস ভুলও হতে পারে। আর মেনলি যেটার উপরে নির্ভর করবে সেটা হচ্ছে ইরান এবং ইসরায়েল এরা কীভাবে এগোচ্ছে যুদ্ধের এই যুদ্ধকালীন সময়ে। এরা যদি আরও লড়তে থাকে, আরও ভয়াবহ রূপ ধারণ করতে থাকে এই যুদ্ধ, তাহলে কিন্তু কিছু করার নেই। আর আমরা জানি না এই মুহূর্তের মানে আধ ঘন্টা পরে এই দুটো দেশের মধ্যে কী হতে চলেছে, সেই জন্য মার্কেট ট্রেড করা মুশকিল, বারবার বলছি। আর এই ভিডিওর প্রধান এটাই যে ব্রেন্ট ক্রুড যে প্রাইস, এটাতে নজর রাখুন। এটা যদি দেখেন যে স্টেবল হচ্ছে তাহলে বুঝবেন যে মার্কেটের থেকে বিপদ কিছুটা সরে গিয়েছে। আর যদি দেখেন যে ব্রেন্ট ক্রুডের প্রাইস ওপরেই যাচ্ছে, $80 ছাড়িয়ে যাচ্ছে, তখন বুঝবেন যে কোথাও কিছু নেগেটিভ হচ্ছে। তো ভিডিওতে এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঠিক সময় পেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।